আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। বর্তমান বিশ্ব পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দ্বার প্রান্তে রয়েছে। বলা হচ্ছে যে অলরেডি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে ঢুকে গেছে পুরো বিশ্ব, কিন্তু অনেকেই এটা ধরতে পারছে না। তো আমি আজকে আপনাদেরকে একের পর এক বেশ কয়েকটি টপিকস দেখাবো এবং তারপরে আপনাদেরকে কিছু প্রেডিকশন দিব। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আসলে সেই বিষয়গুলো জাস্ট বছর খানিকের মধ্যে ঘটে যাবে কিনা। দেখুন, যদি ঘটে যায় তাহলে কিন্তু চরম এক অবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রথমে আমি আপনাদেরকে যে চিত্রগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে পুতিনের সাথে জেরার্ড কুশনার এবং সেই স্টিভ উইটকফের সাক্ষাৎকার। এবং এই জেরার্ড কুশনার এবং স্টিভ উইটকফ এই দুইজনকে আপনারা অলরেডি চিনেন। তারা কিন্তু সেই গাজা যে রিবিল্ডিং প্রসেস সেটারও মধ্যস্থতাকারী এবং সেটার অলরেডি যারা প্ল্যান করেছে তার মধ্যে এই দুজনই নেতৃত্বে ছিলেন। তো পুতিনের সাথে খুবই হাস্যোজ্জ্বল এক অবস্থায় তাদেরকে দেখা যাচ্ছে এবং আপনারা খুব সহজে একটা জিনিস ধরতে পারেন যে ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ চলছে সেটা আগামী কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন আমি সেটা বলছি, তার আগে আপনাদেরকে দেখাই যে এখানে অলরেডি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সকল ঘাঁটি রয়েছে সেই সকল ঘাঁটিতে ইরান অলরেডি বেশ কিছু জায়গায় অলরেডি হামলা করেছে এবং আমেরিকাও কিন্তু পাল্টা আক্রমণ চালিয়েছে। তো এটা যে খুব শীঘ্রই স্টপ হবে না এটা খুব সহজে বোঝা যাচ্ছে এবং এটার থেকে মধ্যপ্রাচ্যে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেল এবং এটা সমগ্র বিশ্বব্যাপী ছোট বড় বিভিন্ন যুদ্ধের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধের টার্ন নেবার একেবারে সমূহ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ওদিকে আফগানিস্তান পাকিস্তানের কি অবস্থা আপনারা সব ভালোভাবেই দেখছেন। তো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের মাধ্যমে যে জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউক্রেন থেকে অনেক অনেক ইহুদি ইসরায়েলে চলে গেছিল এবং রাশিয়া থেকেও অনেক ইহুদি আলিয়ার মাধ্যমে ইসরায়েলে চলে গেছে। তো এই জিনিসটা যে একটা মূল লক্ষ্যবস্তু, অর্থাৎ সারা বিশ্ব থেকে ইহুদিদেরকে জাস্ট একটা জায়গায় আনা হচ্ছে এবং সেটা হচ্ছে ইসরায়েল। তো অলরেডি সেই মিশনটা কিন্তু শেষ, অর্থাৎ ইহুদিদেরকে ইসরায়েলে আনার যে কাজ ইউক্রেন থেকে শেষ, মোটামুটি রাশিয়া থেকেও শেষ। এবার ইরানের পালা। অর্থাৎ আমরা এখানে যদি কোরআন বাইবেল হাদিস নিয়ে আসি তাহলে এই সকল জায়গায় যে সকল বিষয়বস্তু আমরা এতদিন ধরে শুনতাম তারই যেন একটা বাস্তব রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। তো ইরান থেকে আমরা জানি যে 70,000 ইহুদি বের হয়ে আসার কথা। তো ইরানে যদি আর কিছুদিন এরকম ভয়াবহ তাণ্ডব চলতে থাকে এবং এটার মাত্রা যদি আরো বেড়ে যায়, আপনার কি মনে হয় যে এতদিন ধরে ইরানে যে সকল ইহুদিরা ছিলেন তারা কি আর নিজেদেরকে নিরাপদ মনে করবে? তারা তো সব থেকে আগে আলিয়ার জন্য অগ্রাধিকার পাবে এবং মোটামুটি ইসরায়েলে শিফট হয়ে যাবে। এবং অলরেডি ইসরায়েলে বলা হচ্ছে যে তাদের যে ট্রাইবস গুলো ছিল সেই ট্রাইবস গুলো অলরেডি বিভিন্ন জায়গা থেকে তারা চিহ্নিত করেছে এবং তারা অলরেডি ইসরায়েলে আসা শুরু করেছে। জেরুজালেম অলরেডি আপনার নতুন করে সংস্কার করা হচ্ছে এবং টেম্পল মাউন্টে সেকেন্ড টেম্পলের পরে সব থেকে বেশি সংখ্যক এখন ইহুদিদেরকে দেখা যাচ্ছে প্রার্থনারত অবস্থায়। ইভেন এই যে রোজার মাস চলছে এই মাসে কিন্তু মুসলিমদের সংখ্যা অত বেশি না, তবে ইহুদিদের সংখ্যা কিন্তু সেখানে বেড়েই যাচ্ছে। তো আমি বাইবেল থেকে যে জিনিসটা আপনাদেরকে কয়েকবারই দেখিয়েছি সেটা হচ্ছে যে বাইবেলে রয়েছে যে ইসরায়েলের বিপক্ষে গগ এবং মাগগ বা ইয়াজুজ মাজুজের দল, অর্থাৎ বাইবেলের প্রেক্ষিতে ধরা হয় যে ইরান চায়না এবং রাশিয়া এরা হচ্ছে ইয়াজুজ মাজুজের দল। তারা ইসরায়েলকে অ্যাটাক করবে এবং ইসরায়েলকে অ্যাটাক করলে তখন ইসরায়েলের যে মিত্ররা রয়েছে অর্থাৎ আমেরিকা ইংল্যান্ড থেকে শুরু করে আরো বেশ কিছু দেশ তারা তার বিপরীতে লড়াই শুরু করে দেবে। এখন আমরা এই যে একটা জোট, এই জোটটা তো খুব সহজে মেলাতে পারি যে বেশ কিছু বছর ধরে আমরা দেখছি যে রাশিয়ার সাথে চায়না এবং ইরানের একটা খুব ক্লোজ সম্পর্ক এবং এই সম্পর্কটা এখন আগামীতে আরো বাড়ছে, এটা আমরা ধরতেই পারছি। বিকজ আপনারা দেখছেন যে অলরেডি আমেরিকার স্বার্থ বিরোধী যত কাজকর্ম রয়েছে তা কিন্তু এই রাশিয়া চায়না এবং ইরানই করছে। আবার ইরান রাশিয়া এবং চায়নার বিপরীতে যে সকল কাজ তা কিন্তু এই আমেরিকা ইসরায়েলই করছে। অতএব অলরেডি খুব স্পষ্টত দুটি জোট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমি দুইটা রিপোর্ট আপনাদেরকে উপস্থাপন করছি, সেখানে আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র 2022 সালে রাশিয়া থেকে এবং ইউক্রেন থেকে কি সংখ্যক ইহুদিরা ইসরায়েলে গমন করেছিল, 20 থেকে 25,000 এবং এখানে রাশিয়া থেকে এক বছরে 43,000 ইহুদি অলরেডি ইসরায়েলে চলে গেছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখিয়েছি যে এই রমজানে একই সাথে চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণটা ঘটে গেছে 17 ফেব্রুয়ারি এবং 3 মার্চ কিন্তু আবার চন্দ্রগ্রহণ। বৈশ্বিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। আমরা জাস্ট দেখতে পেলাম যে গতকালকেই মরক্কোয় সেই সংখ্যক পঙ্গপালের আক্রমণ। তো পঙ্গপাল দিয়ে আসলে কি বোঝা যায়? পঙ্গপাল হলো যে কোনো কৃষি ফসল আদি নষ্ট করার একটা আভাস, অর্থাৎ পঙ্গপালের অ্যাটাক যদি হঠাৎ করে কোথাও ঘটে তাহলে সেখানে
ফসলাদি মারাত্মক হুমকির মুখে, এটা খুব সহজে আমরা বুঝতে পারি। তো এখন আসলে কোন দিকে যাচ্ছে গোটা বিশ্ব? তো এটা কি আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে কিনা? দেখেন, ওয়ার্ল্ডের যে অবস্থা অলরেডি আমরা দেখতে পারছি, এটাকে থামাবার সেই অবস্থা আমরা দেখতে পারছি না। এখানে একটা জিনিস আমি বলে রাখি যে অলরেডি জাতিসংঘ একেবারে দুর্বল হয়ে আসছে এবং ওদিকে ট্রাম্পের বোর্ড অফ পিস কিন্তু সেইভাবেই শক্তপোক্ত একটা ভূমিকা পালন করা শুরু করছে। একের পর এক নতুন দেশ সেখানে অন্তর্ভুক্ত হচ্ছে এবং বিভিন্ন পিস মিশনে কিন্তু এই যে প্রতিষ্ঠান এটি কাজ করা শুরু করেছে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ট্রাম্পের আশেপাশেই কেউ একজন রয়েছে, সেই আসলে একেবারে শেষ সময়ে যেটা বলা হচ্ছে যে দাজ্জালীয় যে ভূমিকা, মাসি আদ-দাজ্জাল, সেটার একটা রূপ নেবে এবং এই শান্তি চুক্তিগুলো কিন্তু মোটামুটি এই পর্ষদের মাধ্যমেই ঘটছে। এটা আমরা খুব সহজে দেখতে পাচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, আমার কাছে যে জিনিসটা মনে হয় যে এখন জেরুজালেমের আশেপাশ থেকে সকল কিছু নতুনভাবে সাজানো হবে। এই যে গাজা রিবিল্ডিং যে প্রসেসটা চলছে, এটা কয়েক বছর ধরে চলবে এবং খুব দ্রুত এর কাজ সম্পন্ন হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি কি যে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সকল দেশসমূহ রয়েছে যারা আমেরিকার মিত্র, তারা এখানে বেশ সাপোর্ট করছে। ইভেন আফ্রিকান কিছু কান্ট্রিজও এখানে বেশ ফান্ডিং করবে। অতএব এটা খুব দ্রুত কাজটা সমাধান হবে। তো ইরান এখন যে একেবারে শেষ পর্যায়ে আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আসলেই তাই। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ, সেই সকল জায়গায় কিন্তু আমেরিকার ঘাঁটি রয়েছে এবং সেই সকল দেশ ইরানের পক্ষে না, বরং ইরানের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো না। ইরানের এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলে তাদের মূল কয়েকটা সংগঠন রয়েছে, তাদেরকে তারা ফান্ড করে, যেমন হামাস, হিজবুল্লাহ, এরকম বেশ কিছু সংগঠনকে ইরান ফান্ড করে। কিন্তু ওভারঅল যদি সকল দেশ ইরানের বিপক্ষে থাকে, সেখানে ইরানের কিন্তু আর টিকে থাকবার কথা না। অতএব আমরা খুব সহজভাবেই বলতে পারি যে ইরানকে যদি মোটামুটি চারিদিক থেকে খুব ভালোভাবে আমেরিকা শক্তভাবে ধরে ফেলে, ইরানের সেখান থেকে বের হয়ে আসবার কোনো সম্ভাবনা নেই। আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ইরানের মধ্যকার যে কলহ, অর্থাৎ আমেরিকা যে কাজটা করে যে কোনো দেশে তাদের যদি কোনো পাপেট গভর্নমেন্ট বসাতে হয়, সেখানে ভেতর থেকে আগে ওই দেশের ভেতর থেকে আগে ফ্যাকশন তৈরি করে, দুইটা ভাগ তৈরি করে এবং এক ভাগকে অস্ত্র শস্ত্র দিয়ে তাদেরকে শক্তিশালী করে দেয় এবং তারা তখন আমেরিকা যাদেরকে উৎখাত করতে চায় তাদের বিপক্ষে লেগে যায়। ইরানে কিন্তু অলরেডি আমরা সেরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। শুধু এটা না, ইরানের প্রতিবেশী যে সকল রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রে আমেরিকা পর্যাপ্ত অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে গেছে। তাদের ঘাঁটি, নৌবহর, সকল কিছু আরো শক্তিশালী অবস্থানে রয়েছে। অতএব এই জায়গা থেকে ইরানকে এখন কে সেভ করতে পারে? আমার কাছে মনে হয় রাশিয়া, চীন, তারা এতটা ডাইহার্ড ভাবে ইরানকে সাপোর্ট করতে আসবে না। হ্যাঁ, হতে পারে যে তারা যখন তাদের নিজেদের স্বার্থ দেখবে তখন কিছুটা হলেও হয়তোবা সেভ করতে আসতে পারে। তবে একটা কনসিকুয়েন্স ঘটতে পারে, সেটা হচ্ছে যে ইরান একেবারে আসলে শেষ পর্যায়ে চলে যাওয়ার সময় তখন রাশিয়া এবং চায়নার বেশ কিছু স্বার্থে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং সেই পর্যায়ে কেবলমাত্র চীন এবং রাশিয়া কিছু একটা করতে পারে এবং এটাই হয়তোবা সেই বাইবেলে বলা সেই প্রফেসির একটা প্রতিফলন আমরা দেখতে পারি। তো যাই হোক, আমার কাছে মনে হয় যে অবস্থা, বিশ্বের বৈশ্বিক অবস্থা আসলে খুব একটা ভালো না এবং এই যুদ্ধের মাধ্যমে কিন্তু মোটামুটি সারা বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের দাম, জ্বালানির দাম আরো বেড়ে যেতে পারে এবং শেষ সময়ের বেশ কিছু প্রফেসি অলরেডি আমরা একেবারে বাস্তব অবস্থার মধ্য দিয়ে টের পাচ্ছি, বুঝতে পারছি। তো প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের কি মনে হয় যে আসলে কোন দিকে যাচ্ছে বিশ্ব পরিস্থিতি? ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।